বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব বিএনপির কর্মীকে, এমপি হানজালার হুঁশিয়ারি। মাদারীপুরের শিবচর উপজেলা একটি সালিশি বৈঠকে মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালার উত্তেজিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ১ মিনিটের ওই ভিডিওতে দেখা যায় যে তিনি টেবিল চাপড়ে উপস্থিত ব্যক্তিদের ধমক দিচ্ছেন এবং বিএনপির এক কর্মীকে তিনি বলছেন যে এই মিয়া চুপ করেন, নইলে একেবারে খেয়ে ফেলব। এই ঘটনায় অনেকে তার সমালোচনা করছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো আসলে মূল বিষয়টি কি হয়েছে এবং কি কারণে হানজালা এতটা উত্তেজিত হয়ে পড়েছেন, এসব বিষয়ে তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ১৪ লক্ষ টাকার বাঁশের পাইলিং ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত বছর নদীগর্ভে প্রায় ১০০ মিটার অংশ বিলীন হয়ে যাওয়ার পর ১৪ লক্ষ টাকা ব্যয় করে বাঁশের পাইলিং করা হয়েছিল, তবে সেটি এবার ভাঙনের মুখে পড়ে কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। এদিকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, বললেন সুলতান সালাউদ্দিন টুকু। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে বাংলাদেশকে যে হাসিনা এবং তার পরিবার ধ্বংস করেছিল সেখান থেকে বাংলাদেশকে আসলে বের করে নিয়ে এসেছিলেন আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নেতৃত্বে সেদিন বাংলাদেশে আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এবারে জানাবো রিসোর্টে ৫০১ নম্বর কক্ষ নিয়ে মুখ খুললেন মামুনুল হক। নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে বহুল আলোচিত ৫০১ নম্বর কক্ষ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া দীর্ঘ এক পোস্টে তিনি এসব বিষয় ব্যাখ্যা দিয়েছেন। স্ট্যাটাসটি আমাদের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়েছে, ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। এবং সর্বশেষ জানাবো ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্রে বাংলাদেশ। রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে বিতর্কিত এবং একই সঙ্গে সবথেকে বাস্তব ধারণাগুলোর মধ্যে একটি হলো ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র। অনেকে এটিকে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেন, অনেকে আবার এটিকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি অনিবার্য বাস্তবতা হিসেবে দেখছেন। সত্য হলো ধারণাটি যতটা অস্বীকার করা হয় ততটা কাল্পনিক নয়, আবার যতটা রহস্যময় করে উপস্থাপন করা হয় ততটা অদৃশ্য নয়। এটি বোঝার জন্য প্রথমে এর মূল স্বভাবটি বুঝতে হবে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো কিভাবে ডিপ স্টেটকে ব্যবহার করে বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব বিএনপির কর্মীকে, এমপি হানজালার হুঁশিয়ারি। মাদারীপুরের শিবচর উপজেলা একটি সালিশি বৈঠকে আজ মাদারীপুর ১ আসনে সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালার উত্তেজিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে যে এমপি হানজালা হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠেন। তিনি একটি সালিশের মীমাংসা করছিলেন, সেখানে বিএনপির কর্মী সালিশের ভিতরে উত্তেজিত হয়ে এবং কথা কাটাকাটি শুরু করে এমপির সঙ্গে। তখন এমপি সাহেব বলেন যে আপনি যদি এত বেশি বুঝেন তাহলে এখানে আমার আসার প্রয়োজন ছিল কি।
এরপরই তিনি মূলত উত্তেজিত হয়ে ওঠেন এবং উক্ত ব্যক্তিকে বলেন যে এই মিয়া চুপ করেন, না হলে ধরে খেয়ে ফেলব। তারপরে বিষয়টি নিয়ে অনেকেই আসলে নানাবিধ কথাবার্তা বলতে শুরু করেছে। অনেকেই বলাবলি করছে যে একজন এমপির আচরণ এটা হওয়া উচিত নয়। আবার অনেকে বলছেন যদি বিচারের সময় নরম নরম ভাব ধরে তাহলে কিন্তু কেউ তার বিচার মানবে না। সুতরাং তিনি যেটা করেছেন সেটা নিতান্তই ভালো একটা কাজ করেছেন। সুতরাং কেউ যদি মনে করে যে এটা তিনি ভালো কাজ করেননি, সেটি আসলে তার ব্যর্থতা। কিন্তু আমরা সাধারণভাবে মনে করি যে তিনি যেটা করেছেন সেটি একদম ঠিক কাজ করেছেন, কারণ এটি যদি তিনি না করতেন তাহলে আসলে সেখানে এই কার্যক্রমগুলো ঠিকমতো হতো না। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার মতো একজন ভালো মানের এমপির কাছ থেকে এই ধরনের বিষয়গুলো আসলে হবে সেটি অনেকেই মেনে নিতে পারছেন না, কারণ তিনি অত্যন্ত নম্রভদ্র টাইপের একজন মানুষ। সুতরাং তার কাছ থেকে এই ধরনের আচরণ অনেকেই মেনে নিতে পারছে না। 14 লাখ টাকার বাঁশের ফাইলিং ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাদে নতুন করে ভাঙন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষাবাদ নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত বছর নদীগর্ভে প্রায় 100 মিটার অংশ বিলীন হওয়ার পর 14 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাঁশের পাইলিং এবার কার্যকারিতা হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে ডালিয়া পানি উন্নয়ন নিয়ন্ত্রণ ব্যারেজের 44টি গেট খুলে দেওয়ার ফলে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতের কারণে বাঁশের পাইলিং ক্ষতিগ্রস্ত হয়ে বাঁধে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে 20 মিটার অংশ ভেঙে গেছে এবং প্রায় 40 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ডালিয়া পয়েন্টে সেখানে এই ধরনের ভাঙন আসলে খুবই মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ফলে তিস্তার দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 30 থেকে 35 হাজার মানুষ যাতায়াত করে। স্থানীয় বাসিন্দারা জানায় যে ভাঙনের গতি অব্যাহত থাকলে সড়কটি যে কোনো সময় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা নিয়ে তীব্র আশঙ্কার সৃষ্টি হয়েছে এবং হঠাৎ করে ভারতের হিন্দুত্ববাদীরা তিস্তা নদীর পানি ছেড়ে দেয় বাংলাদেশে যে ভাটির দেশের অঞ্চলগুলোতে অতিরিক্ত পানি আসলে জমতে শুরু করেছে এবং মোটামুটি এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার কারণে আবারও নতুন করে তিস্তা এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। এর ফলে সেখানে যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল তারা মারাত্মকভাবে আসলে সমস্যার মধ্যে পড়েছে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত সরকারকে। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, বললেন মৎস্য প্রতিমন্ত্রী সালাউদ্দিন। মৎস্য প্রতিমন্ত্রী সালাউদ্দিন এবার তিনি মুখ খুলেছেন। অতীতে এর আগে তিনি বলেছিলেন আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা। শেখ হাসিনার সময় এমন বক্তব্য দেওয়ার পরই তখন হঠাৎ করে পুলিশ এসে যায়। তখনই বিএনপির এই নেতা, তৎকালীন তিনি যুবদলের সভাপতি ছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু। এরপর তিনি সেখান থেকে আসলে দৌড়ে পালাতে যান। তখন এটা নিয়ে সারা দেশ জুড়ে ব্যাপক হাস্যোত্তক কর্মকাণ্ডের জন্ম দিয়েছিলেন তিনি। এবার তাকে নির্বাচনের পর তিনি সংসদ সদস্য হয়েছেন এবং তাকে মৎস্য প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন তিনি নতুন করে বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করেছেন এবং তার কথা শুনে আসলে অনেকেই পুরনো সেই কথা মনে করিয়ে দিচ্ছে যে তার কথায় এমনভাবে সবাই হাসাহাসি করেছিল। নতুন করে তিনি এমন এমন কথা বলছেন সেটা শুনে অনেকে আবার হাসাহাসি করছে। 501 নম্বর কক্ষ নিয়ে মুখ খুললেন মামুনুল হক। নারায়ণগঞ্জের রিসোর্টে বহুল আলোচিত 501 নম্বর কক্ষ নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া দীর্ঘ এক পোস্টে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। আমার দেশের পাঠকদের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন 3 এপ্রিল 2021 রাষ্ট্রীয় মব সন্ত্রাসের এক ঘৃণ কালো দিবস। সেদিন আমি আমার স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জে রয়্যাল
রিসোর্টের 501 নং কক্ষে অবস্থান করছিলাম। সেখানে পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী সাংবাদিক লীগ ও ঘাতনিকের প্রায় শখানেক সদস্য উপস্থিত হয়। রিসোর্টের রিসিপশন ডেস্ক থেকে ফোন করে আমাকে জানানো হয় পুরো রিসোর্ট পুলিশ ঘেরাও করে ফেলেছে। আমি আমার কক্ষের দরজা খুলতেই তারা সবাই জোরপূর্বক আমার রুমে প্রবেশ করে সময় টিভি সহ বেশ কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিক এবং উপস্থিত প্রায় সকলেই তাদের ডিভাইসের মাধ্যমে একযোগে লাইভ প্রচার করতে থাকে। তারা নানাভাবে আমাদের হেনস্থা করে আমার উপর চড়াও হয়, আমার স্ত্রীকে টেনে ধরে হ্যাসরানোর উপক্রম করে। তাদের হিংস্রতা থেকে বাঁচার জন্য আমি আমার স্ত্রীকে ওয়াশরুমের দরজা খুলে সেখানে আটকে দেই। কিছুক্ষণের মধ্যে লেডি পুলিশের একটি টিম এসে উপস্থিত হয় এবং ওয়াশরুমে ঢুকে তারাও সেখান থেকে লাইভ সম্প্রচার করতে থাকে। উপযোজ্য পরেই তাদের জিজ্ঞাসাবাদে আমি এবং আমার স্ত্রী আমরা উভয় স্পষ্ট ভাষা আমাদের বৈবাহিক সম্পর্ক, আমার স্বামী স্ত্রী হিসেবে সেখানে অবস্থান করার বিষয়টি ব্যক্ত করি এবং সেটি সকল সংবাদ একযোগে প্রকাশ করে। শুরুতেই পুলিশ কর্মকর্তারা আমার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এডিশনাল এসপি আসার পর তিনি আমার তথ্য যাচাইয়ের জন্য ফোনে আমার পরিচিতজনদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়ে আমাদের নিরাপদে বাইরে নিয়ে আসতেছেন। কিন্তু ততক্ষণে সেখানে উপস্থিত হন গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের একাধিক কর্মকর্তা। তারা আমাদেরকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তাদের সাথে রুম থেকে বের হয়ে লবিতে নেমে দেখি হুলস্থুল কাণ্ড। হাজার হাজার প্রতিবাদী মানুষ সেখানে ঢুকে পড়েছে। উপস্থিত পুলিশরা প্রাণ ভয়ে আমাদের জড়িয়ে ধরে তাদেরকে রক্ষা করার আবদার জানাতে থাকে। আমি পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে আমার মোবাইল ফেরত নিয়ে লাইভে কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখি প্রযুক্তির সাহায্যে আমার ফেসবুক আইডি লাইভ অপশন বন্ধ করে রাখা হয়েছে। তখন আমি বিক্ষুব্ধ জনতার সামনে গিয়ে তাদেরকে নিবৃত্ত করি এবং পুলিশদের রক্ষা করি। জান্নাতারার সঙ্গে আমার বিয়ে প্রসঙ্গ। জান্নাতারা ইতিপূর্বে আমার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিল এবং আব্দুর রহমান জামি এবং ওবায়দুর রহমান তামিম নামে তাদের দুইজন সন্তান রয়েছে। বনিবনা না হয় তারা উভয় স্বেচ্ছায় বিচ্ছেদ ঘটায়। একটা সময় জান্নাতারা স্বপ্রণোদিত হয়ে ফোনে আমার সাথে যোগাযোগ স্থাপন করে এবং আমার সহযোগিতা কামনা করে। আমি তাকে আমার পরিবারের কথা বলে এই মর্মে প্রস্তাব দেই যে সমতার ভিত্তিতে স্ত্রীদের যে অধিকার দেওয়ার বাধ্যবাধকতা ইসলামে আছে আমি সেটা দিতে পারবো না। এতে যদি সে সম্মত থাকে তাহলে আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সে চায় প্রস্তাবে সম্মতি জানালে আমি তার কাছ থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি। উল্লেখ্য ফকিহগণ কুরআন সুন্নাহ দলিলের আলোকে সাব্যস্ত করেছে যে স্ত্রীর যে অধিকার স্বামীর উপর ওয়াজিব তা স্ত্রী স্বেচ্ছায় ত্যাগ করলে তা গ্রহণযোগ্য হবে। এরপর তিনি বিবাহ বিষয়গুলো গোপন রাখা প্রসঙ্গেও কথা বলেছেন। তবে মামুনুল হকের আসলে ওই দিন ওই রিসোর্টে যা কতটা যুক্তিসঙ্গত ছিল বলে আপনি মনে করেন এমন একটা আন্দোলনের সময় সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন।